পৃথিবীর বুকে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি যেন ধীরে ধীরে অদৃশ্য আগুনের রেখা আঁকছে। পশ্চিমারা চীনের দ্রুত সামরিক আধুনিকীকরণ দেখে আতঙ্কিত, কিন্তু তারা বুঝতে পারছে না পিপলস লিবারেশন আর্মি PLA এর প্রকৃত লক্ষ্য এবং চীনের গভীর কৌশল। গত 2 দশকে চীন তার প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতায় নজিরবিহীন অগ্রগতি করেছে। একসময় বিদেশি প্রযুক্তি এবং সামরিক আমদানি ছাড়া বেইজিং এর অস্ত্র শক্তি অর্ধনির্ভরশীল ছিল। এখন তারা স্বয়ংসম্পূর্ণ। উন্নত যুদ্ধ বিমান, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, বিমানবাহী রণতরী এবং মানববিহীন যুদ্ধযন্ত্র সবই দেশীয় উৎপাদনে তৈরি। শুধু তাই নয়, চীন যুদ্ধের নতুন রূপক কল্পনা করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বায়ত্তশাসিত সিস্টেম এবং বুদ্ধিমান যুদ্ধ নিয়ে। ওয়াশিংটন ও তার মিত্রদের চোখে এই অগ্রগতি যেন বিপদের ঘণ্টা বাজাচ্ছে। তারা চীনের জন্য নতুন জোট তৈরি করছে, অস্ত্র প্রতিযোগিতা ত্বরান্বিত করছে। কিন্তু চীনের প্রকৃত লক্ষ্য শুধুই আধিপত্য নয়, PLA এর আধুনিকীকরণ চীনের বৃহত্তর সংস্কারের অংশ, যা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার জন্য। শি জিনপিং সামরিক সংস্কারের মাধ্যমে বাহিনীকে পুনর্গঠন করেছেন। 3 লক্ষ সৈন্য সংখ্যা হ্রাস, কমান্ড কাঠামো শক্তিশালীকরণ, দুর্নীতি বিরোধী অভিযান সবই PLA কে আরও দক্ষ, আরও মনোনিবেশী এবং রাজনীতির নিয়ন্ত্রণে রাখার কৌশল। শির মতবাদ অনুযায়ী 2049 সালের মধ্যে PLA কে বিশ্বমানের সামরিক বাহিনীতে রূপান্তরিত করা হবে। 2027 সালের মধ্যে একটি বড় মাইলফলকও অর্জনের লক্ষ্য রয়েছে। পশ্চিমারা এটিকে তাইওয়ান আক্রমণের ইঙ্গিত হিসেবে দেখলেও বাস্তবে এটি প্রতিরক্ষা এবং প্রস্তুতির কৌশল। চীনের প্রযুক্তিগত অগ্রগতি চমকপ্রদ। 6ষ্ঠ প্রজন্মের গোপন যুদ্ধবিমান, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন রোবোটিক সিস্টেম সবই যুদ্ধক্ষেত্রে নতুন মাত্রা যোগ করছে। 9 হেভেন্স ড্রোন ক্যারিয়ার একসাথে 100টি ড্রোন উৎক্ষেপণ করতে পারে। নতুন পারমাণবিক সাবমেরিন, 2টি বিমানবাহী রণতরী এবং টাইপোর এর পারমাণবিক শক্তিচালিত রণতরী সবই চীনের আঞ্চলিক ও কৌশলগত শক্তিকে বহুগুণ বাড়িয়েছে। চীনের এই শক্তি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। তার আগ্রাসনের জন্য নয়, বরং বিদেশি হস্তক্ষেপ রোধ, সার্বভৌমত্ব রক্ষা এবং দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ উন্নয়ন নিশ্চিত করার জন্য তৈরি হচ্ছে। হ্যাঁ, চীনের অস্ত্রশক্তি দ্রুত বাড়ছে, কিন্তু এই আধুনিকীকরণ তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, আর বিশ্বকে আতঙ্কিত করার জন্য নয়। চীনের সামরিক আধুনিকীকরণ একটি গভীর পরিকল্পনার অংশ। প্রযুক্তি, দক্ষতা এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ সবকিছু একসাথে মিলে PLA কে একটি শক্তিশালী আধুনিক প্রতিরক্ষা বাহিনী বানিয়েছে। পশ্চিমারা যত হুমকি দেখুক, চীনের প্রকৃত উদ্দেশ্য সোজাসুজি শক্তি প্রদর্শন নয়, বরং নিরাপত্তা নিশ্চিত করা। পৃথিবীর বুকে চীনের এই ক্রমবর্ধমান শক্তি এখন শুধু চোখে পড়ছে না, এটি সারা বিশ্বকে সচেতন করছে যে শক্তি কখনো আক্রমণ নয়, বরং সংহত প্রতিরক্ষা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার প্রতীক। বেনগুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি হামলা, গাজার প্রতিশোধের আগুনে কি কাঁপছে ইসরায়েল? আকাশ ছিল শান্ত, কিন্তু সেই শান্তি ভেঙে দিল এক বজ্রনাদ। ইয়েমেনের দিক থেকে ছুটে এলো প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য সরাসরি তেল আবিবের হৃৎপিণ্ড, বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। এক মুহূর্তে আকাশে আগুনের ফুলকি আর মাটিতে তীব্র বিস্ফোরণ। মিলিয়ন ইহুদিবাদী আতঙ্কে আশ্রয় কেন্দ্রে ছুটে গেল, বিমানবন্দরের কার্যক্রম স্থগিত, আকাশসীমা নিস্তব্ধ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গর্ব করে জানালেন, অভিযান সফল। এটি ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অটল সমর্থন এবং ইসরায়েলি গণহত্যা ও অবরোধের সরাসরি জবাব। সেই কণ্ঠে ছিল হুঙ্কার, এটা শেষ নয়, বরং শুরু মাত্র। গাজার প্রতিটি কান্না যেন প্রতিধ্বনিত হচ্ছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনে। YAF স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজা দখল শেষ না হওয়া পর্যন্ত, অবরোধ না ওঠা পর্যন্ত এই হামলা চলবে। আমরা প্রতিরোধের পাশে আছি শেষ নিঃশ্বাস পর্যন্ত, ঘোষণা এসেছে আনসারুল্লাহ নেতৃত্ব থেকে। এই আক্রমণ শুধুই একক ঘটনা নয়, বরং এক বিশাল ধারাবাহিকতার অংশ। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী 520টির বেশি অভিযান চালিয়েছে। আকাশে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র, ইয়াফা ড্রোন, সাগরে নৌ আক্রমণ আর ক্রুজ ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। শুধু 2025 সালের জুলাই মাসে আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি ঘোষণা করেছেন 1 সপ্তাহে 45টি অভিযান। অগাস্টেও চলছে এই আগুনের খেলা। হাইফা, আইলাক, নাকাব মরুভূমি, কোথাও রেহাই নেই। ইয়েমেনের যুদ্ধ এখন কেবল সামরিক নয়, অর্থনৈতিকও।
লোহিত সাগরে নৌ অবরোধের চতুর্থ পর্যায়ে চলছে ইসরায়েলি বন্দর ইলাত এখন প্রায় মৃত্যু। 2023 সালে যেখানে 134টি জাহাজ নোঙর করত, 2025 সালের প্রথম 5 মাসে তা নেমে এসেছে মাত্র 6টিতে। জুলাইয়ে বন্দর পুরোপুরি বন্ধ। এই অর্থনৈতিক চাপ ক্ষেপণাস্ত্রের বজ্রাঘাতের সাথে মিলে তৈরি করেছে একদম বন্ধ করা অবস্থা। বেনগুরিয়ন বিমানবন্দর একাধিকবার আঘাতের শিকার হয়েছে। প্রতিবারই একই দৃশ্য, সাইরেন বাজছে, ভীত সন্ত্রস্ত মানুষ দৌড়াচ্ছে আশ্রয় কেন্দ্রে। প্রতিবারই একই দৃশ্য, সাইরেন বাজছে, ভীত সন্ত্রস্ত মানুষ দৌড়াচ্ছে আশ্রয় কেন্দ্রে, ফ্লাইট স্থগিত, আন্তর্জাতিক যাতায়াত বিঘ্নিত। 2025 সালের মে মাসে সরাসরি হামলার পর বিমান চলাচল 13% কমে গেছে। এখানে একটি বড় মোড়, ইয়েমেন একা নয়, ছায়ার আড়াল থেকে হিজবুল্লাহ একই শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি বাড়াচ্ছে। দক্ষিণ লেবাননের সীমান্তে তাদের রকেট নিক্ষেপ প্রস্তুতি, ড্রোন অভিযান আর গোপন অপারেশন আজ ইসরায়েলের দুঃস্বপ্ন। হিজবুল্লাহ ও ইয়েমেন, এই দুই প্রতিরোধ শক্তি যেন ভিন্ন ময়দানে দাঁড়িয়েও একই সুরে গাইছে। আজ ইসরায়েলের আকাশে শুধু ক্ষেপণাস্ত্রের আতঙ্ক নয়, ছায়ার মতো ঘুরিয়ে আসছে প্রতিরোধ ফ্রন্টের মিলিত শক্তি। গাজার আর্তনাদ, বৈরুতের শপথ আর সানার বজ্র সব মিলে যেন লিখে দিচ্ছে এক নতুন সমীকরণ। আর সেই সমীকরণের শেষ লাইনটা খুব স্পষ্ট, আমরা আসছি অবরোধ ভাঙতে, আর বিজয় ছাড়া ফিরব না। ইতালির বন্দর থেকে ফুঁসে উঠল অভিযোগের আগুন। সৌদি জাহাজে ইসরায়েলের অস্ত্র চালান। রাতের অন্ধকারে ভেসে এলো এক বিশালাকার নৌযান, বাহরি ইয়ানবু। কাগজে কলমে এটি সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন জাহাজ। কিন্তু 7 আগস্ট ইতালির জেনোয়া বন্দরে পৌঁছানোর পরেই শুরু হলো নাটক। বন্দরের শ্রমিকরা থেমে গেলেন না। তারা দাবি করলেন এই জাহাজে রয়েছে মৃত্যু বয়ে আনা পণ্য, অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, সাঁজোয়াজান, এমনকি ট্যাঙ্ক। সবকিছুরই নাকি গন্তব্য ইসরায়েল। যেখানে ইউরোপের বহু দেশ ইসরায়েলের সাথে অস্ত্র ব্যবসা বন্ধের পথে, স্পেন, ফ্রান্সের মতো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে, সেখানে সৌদির এমন অভিযুক্ত ভূমিকা যেন বিশ্বাসঘাতকতার সমান। বাহরি ইয়ানবুর মালিকপক্ষ সঙ্গে সঙ্গে সাফাই গাইল, আমরা কোনো অস্ত্র পরিবহন করছি না। জাহাজ যুক্তরাষ্ট্রের বাল্টিমোর থেকে এসেছে। আবুধাবির জন্য নৌবাহিনীর সরঞ্জাম বোঝাই করার কথা ছিল, যার মধ্যে ছিল ইতালীয় কোম্পানি লিওনার্দোর তৈরি অটো মোলারা গান। কিন্তু শ্রমিকরা পিছু হটলেন না। প্রায় 40 জন উঠে পড়লেন জাহাজে, ছবি তুললেন, ভিডিও করলেন, প্রমাণ হাতে নিয়েই বন্দরে অস্ত্র বোঝাই ঠেকিয়ে দিলেন। তাদের সোজা কথা, আমরা যুদ্ধের জন্য কাজ করি না। এই দৃশ্য শুধু জেনোয়াতেই নয়, ইউরোপের নানা শ্রমিক ইউনিয়নের মধ্যে গাজা গণহত্যার বিরুদ্ধে সমর্থনের আগুনকে আরও উস্কে দিল। পুরনো ছায়া ফিরে এলো। ঘটনাটি নতুন নয়। 2019 সালেও একই জাহাজে এমন অস্ত্র চালান আটকানো হয়েছিল। তখন অভিযোগ উঠেছিল ছদ্মবেশে যুদ্ধের সরঞ্জাম পরিবহন। এবারও ইতিহাস যেন নিজেকে পুনরাবৃত্তি করছে। বন্দরের শ্রমিক ইউনিয়ন এবং জেনোয়ার চার্চ যৌথভাবে ঘোষণা করেছে তারা অস্ত্র বোঝাই প্রতিরোধে অটল থাকবে। সৌদির জবাব, বাহরির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন। আমরা কখনোই ইসরায়েলের জন্য অস্ত্র বহন করিনি। প্রতিষ্ঠানটির দাবি, তারা সৌদি আরবের রাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক নৌ আইন মেনে চলে, প্রতিটি কাজ কঠোর নজরদারির মধ্যে হয়। এমনকি তারা আইনি পদক্ষেপ নিতেও প্রস্তুত, কারণ এই ভুল তথ্য সৌদি আরবের ফিলিস্তিন সংক্রান্ত ঐতিহ্যবাহী অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। তবু প্রশ্ন থেকে যায়, যদি সত্যিই কোনো অবৈধ মাল না থাকে, তবে কেন বন্দরের শ্রমিকরা এত দৃঢ় প্রতিরোধ করলেন? কেন তারা সরাসরি অস্ত্র, বিস্ফোরক ও ট্যাঙ্কের উপস্থিতির দাবি করলেন? এমন ঘটনার পেছনে রয়েছে কূটনৈতিক হিসাবও। সৌদি আরব ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক এখন এক সূক্ষ্ম ভারসাম্যের খেলা, যেখানে প্রতিটি পদক্ষেপই ভূ রাজনীতির দাবার ছকে একটি চাল। একদিকে বন্দরে দাঁড়িয়ে থাকা বিশাল জাহাজ, অন্যদিকে রাগে অভিমানে ফুঁসে ওঠা শ্রমিকেরা। সাগরের হাওয়ায় ভেসে আসছে এক প্রশ্ন, এই জাহাজে কি সত্যিই মৃত্যু লুকিয়ে আছে, নাকি সব কূটনৈতিক কুয়াশার ফাঁদ? দৃশ্যপটে সূর্য অস্ত যায়, কিন্তু এই বিতর্কের সমাপ্তি এখনো দূরে। জেনোয়ার ঢেউয়ে ভাসছে অভিযোগ আর অস্বীকার, দুটোই সমান জেদি, সমান ভারী। লেবাননের রণক্ষেত্রে ইসরায়েলের বিপত্তি, হিজবুল্লাহ নয়া প্রতিরোধ ও বড় ধাক্কা। লেবাননের সীমান্তে ইসরায়েলের বোমা বর্ষণ থামছে না। যুদ্ধবিমান উঠছে আকাশে, সাঁজো যান হাঁটছে জমিতে।
কিন্তু এই ভীষণ আগ্রাসনের মুখে দাঁড়িয়ে আছে এক অদম্য শক্তি, হিজবুল্লাহ। ইসরায়েলি সেনারা বারবার হামলা চালালেও হিজবুল্লাহর প্রতিরোধ গড়ে উঠেছে আরও শক্তিশালী। শত্রুর প্রতিটি আগ্রাসন যেন তাদের শক্তির জ্বালা আরও বাড়িয়ে দেয়। লেবাননের ছোট ছোট গ্রামগুলো বোমার আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও হিজবুল্লাহর মনোবল অটুট থেকে গেছে। তবে এই লড়াই এবার নতুন এক মোড় নিচ্ছে। এক অসাধারণ ঘটনা ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর একটি স্বয়ংক্রিয় সামরিক যান অভিযান চলাকালে চুরি হয়ে গেছে। এটি শুধু সামরিক যান নয়, এতে ছিল মেশিন গান ও অন্যান্য মারাত্মক অস্ত্র। প্রথমে মনে হয়েছিল জাতিসংঘের কেউ নিয়ে গেছে, কিন্তু পরে তদন্তে জানা যায় এটা সম্ভব নয়। আসল সত্য হলো হিজবুল্লাহ যোদ্ধারা এই যানটি জব্দ করেছে। কিভাবে? যখন ইসরায়েলি সেনারা দুর্ঘটনায় উল্টে যাওয়া আরেকটি যান টেনে তুলছিল, ঠিক সেই সময় তারা আরেকটি যান নিয়ে লেবাননের ভেতরে ঢুকে পড়ে। ক্রেনের সাহায্যে সেটিকে টেনে তুলছিল ইসরায়েলি সেনারা। এই হাইজ্যাক ঘটনা ইসরায়েলিদের জন্য এক কঠিন ধাক্কা। তাদের সেই যানটি ছিল তাদের বিজয়ের প্রতীক, এখন সেটি তাদের সবচেয়ে বড় আতঙ্ক। কারণ যদি হিজবুল্লাহ তাদের অস্ত্রশস্ত্র নিয়ে লড়াই করে, তাহলে বিপদের মাত্রা দ্বিগুণ হয়ে যাবে। এই সামরিক যান শুধু যান নয়, এটা এক বিপ্লবের প্রতীক। এটি হারিয়ে যাওয়া মানে শুধু অস্ত্র হারানো নয়, হিজবুল্লাহর হাতে এখন এক নতুন শক্তি এসেছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা এখন উদ্বিগ্ন, কারণ এই যান ও তার অস্ত্র সম্ভার হিজবুল্লাহর হাতে গেলে লেবাননের মাঠে যুদ্ধের চিত্র একেবারে বদলে যেতে পারে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্যে সময়সীমা বেঁধে দিয়েছে লেবানন সরকার। 14 বছরের মধ্যেই হিজবুল্লাহকে সব অস্ত্র সরকারের কাছে জমা দিয়ে সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সশস্ত্র এই গোষ্ঠীটি নিরস্ত্র হওয়ার পরিকল্পনা কোনোভাবেই পছন্দ নয় এবং তারা এটি এমনভাবে সামাল দিতে চায় যেন এমন পরিকল্পনার কোনো অস্তিত্ব নেই। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের অস্ত্র কেড়ে নেওয়ার সিদ্ধান্ত বড় ধরনের অন্যায়। এমন পরিকল্পনা পুরোপুরি ইসরায়েলের স্বার্থকে বাস্তবায়ন ছাড়া আর কিছুই নয়। সরকারের এমন সিদ্ধান্ত সরাসরি প্রত্যাখ্যান করলেও হিজবুল্লাহ শক্তি প্রয়োগ করে প্রতিক্রিয়া জানায়নি। তাদের প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর নেতৃত্বের সময় বলা হয়েছিল, তাদের অস্ত্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা গৃহযুদ্ধ ডেকে আনতে পারে। হিজবুল্লাহর প্রতি সমর্থন জানিয়ে ইরান বলেছে, তারা এই সংগঠনের সিদ্ধান্ত গ্রহণ ও নীতির বিষয়ে ভূমিকা রাখে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রচেষ্টা সফল হবে না। আরাকচি বলেন, হিজবুল্লাহর অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা এবারই প্রথম নয়। এটা স্পষ্ট যে শক্তিশালী এই সংগঠনটি তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। ক্ষেপণাস্ত্র যুদ্ধ কি আবারও ইসরায়েলি আকাশসীমায় ফিরে এসেছে? ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েল জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্রের টার্গেট মধ্য ইসরায়েল। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলকে টার্গেট করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে ক্ষেপণাস্ত্রের কারণে মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা স্বীকার করেছে। আসন্ন হুমকি প্রতিহত করার জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়। নিরাপত্তা প্রোটোকল অনুসারে ইসরায়েলি বেশ কয়েকটি এলাকায় সাইরেন শোনা গেছে, আইডিএফ নিশ্চিত করেছে। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি বিমান বাহিনী আইএএফ সফলভাবে প্রতিহত করার দাবি করেছে। কর্তৃপক্ষ জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের প্রতিরক্ষামূলক নির্দেশ অনুসরণ করার আহ্বান জানিয়েছে। নির্দেশে বলা হয়েছে, আইডিএফ ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করেছে। হুমকি প্রতিহত করার জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের প্রতিরক্ষামূলক নির্দেশিকা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় যে সাইরেন বেজে ওঠে, তারপরে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আইএএফ দ্বারা প্রতিহত করা হয়েছে। এদিকে ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কাটসের মন্তব্যের নিন্দা জানাতে সানায় ইয়েমেনিরা মিছিল করেছে। ইসরায়েল কাটস সতর্ক করে দিয়েছিলেন, ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেন তেহরানের মতো পরিণতির মুখোমুখি হতে পারে। এর পাল্টা জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইয়েমেনি জনগণ হুমকি গ্রহণ করে না, তারা তাদের পদদলিত করবে, যুদ্ধক্ষেত্রই বিচারক হবে। তারা ইতিমধ্যেই ইয়েমেনি জনগণের ওপর এটি চেষ্টা করেছে। তাদের যুদ্ধ বিমান, বোমারু বিমান, ক্ষেপণাস্ত্র এবং সকল ধরনের আকাশ অস্ত্র নিয়ে এসেছে এবং তারা আমাদের ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। ইয়েমেনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি হুমকি আমাদের গাজার পাশে দাঁড়াতে বাধা দেবে না এবং আমরা ইসরায়েলকে বলছি, যদি তোমরা আরো তীব্র হও, তাহলে আমরা আরো তীব্র হব।
লোহিত সাগরে বিস্তৃত পরিসরে এবং তোমাদের শহর, তোমাদের স্থাপনা এবং তোমাদের রাজধানী জাফা লক্ষ্য করে সামরিক অভিযানের মাধ্যমে। এটি প্রথম হুমকি নয় এবং এটি শেষও হবে না। এর আগেও একটি বৃহত্তর শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হুমকি দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত যখন আমরা তাদের যুদ্ধজাহাজ এবং বিমানবাহী বাহককে লক্ষ্য করে আমাদের ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের মুখোমুখি হয়েছিলাম, তখন তারা পিছু হটেছিল। এর আগে 4 জুলাই ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তারা সিওনি শত্রুদের সামরিক অবস্থানে 3টি ড্রোন নিক্ষেপ করেছে। ইয়াহিয়া সারি বলেন, এই ড্রোনগুলো ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ শহর তেল আবিব, আশকেলন এবং হাইফাই লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর কিছুক্ষণ পরেই গাজার নিকটবর্তী বনে নেটজারিম এলাকায় ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কি ঘনিয়ে আসছে নতুন ঝড়ের পূর্বাভাস? গাজা থেকে শুরু করে সমগ্র ভূখণ্ডে চলা সংঘাতের উত্তাপ যখন কিছুটা থিত হচ্ছিল, ঠিক তখনই যেন তেহরান থেকে ভেসে এলো এক হুঙ্কার। এই বার্তা কেবল কোনো রাজনৈতিক বিবৃতি নয়, বরং ইসরায়েলের প্রতি এক সরাসরি এবং শীতল চ্যালেঞ্জ। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির কণ্ঠে শোনা গেল সেই হুঁশিয়ারি। আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি সম্পূর্ণরূপে সংরক্ষিত আর তা গুলি চালানোর জন্য প্রস্তুত। এই বাক্যটি যেন এক সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংলাপের মতো। এটি নিছক একটি ঘোষণা নয়, বরং এক সুদূর প্রসারী কৌশলের ইঙ্গিত। হাতামি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তারা ইসরায়েলি হুমকিকে বিন্দুমাত্র হালকাভাবে দেখছেন না, বরং তিনি ইসরায়েলকে আখ্যা দিয়েছেন এক শত্রু এবং একগুঁয়ে প্রতিপক্ষ হিসেবে, যার ইতিহাস আগ্রাসন ও অপরাধের সাক্ষী। তার মতে, ইসরায়েলের নৃশংস কর্মকাণ্ড শুধু গত 2 বছরের গাজা হামলায় সীমাবদ্ধ নয়, বরং 80 বছরের কম সময়ের ইতিহাস জুড়ে তা বারবার দেখা গেছে। ইরানের এই অনড় অবস্থান আসলে তাদের শক্তির এক গভীর আত্মবিশ্বাস থেকে এসেছে। হাতামি জোর দিয়ে বলেন, জাতি হিসেবে তারা অনেক ত্যাগ স্বীকার করেছে। জ্যেষ্ঠ কমান্ডার, বিজ্ঞানী এবং নিরীহ বেসামরিকদের শাহাদাত বরণ করতে হয়েছে, কিন্তু তার দাবি, এই অসম যুদ্ধে তারা জয়লাভ করেছে, কারণ তারা শত্রুর ওপর উল্লেখযোগ্য আঘাত হেনেছে এবং তাদের সব কৌশলগত লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে। পশ্চিমা বিশ্ব যখন ইরানকে কোণঠাসা মনে করছিল, তখন তারা নিজেদেরকে বিজয়ী হিসেবে দেখছে। এটি কেবল সামরিক শক্তি নয়, বরং এক মানসিক প্রতিরোধের বিজয়। সেনাপ্রধান আরও বলেছেন, তাদের এই ক্ষমতা সুরক্ষিত ও সুদৃঢ় থাকবে। তাদের প্রতিশোধমূলক অভিযান যুদ্ধবিরতির শেষ মুহূর্ত পর্যন্ত জারি ছিল, আর ভবিষ্যতেও দেশের প্রতিরক্ষা শিল্প, বৈজ্ঞানিক অগ্রগতি এবং প্রযুক্তিগত উন্নয়নকে তারা আরও দৃঢ় সংকল্পের সাথে এগিয়ে নিয়ে যাবে। এই ঘোষণা থেকে বোঝা যায়, ইরান শুধুমাত্র বর্তমান নিয়ে ভাবছে না, বরং ভবিষ্যতের জন্য নিজেদের আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। এই পটভূমিতে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনির একটি সতর্কবার্তা যেন শেষ পেরেক ঠুকে দেয়। তিনি ইসরায়েলি কর্মকর্তাদের উস্কানিমূলক হুমকির জবাবে বলেন, ইরানের প্রতিক্রিয়া আগের চেয়েও ভয়াবহ হবে। এই বিবৃতি যেন এক আসন্ন ঝড়ের শেষ পূর্বাভাস। এটি কেবল কথার কথা নয়, বরং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের শক্তির ওপর ভিত্তি করে দেয়া একটি বাস্তব হুমকি। ইরানের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করল। এটি কেবল একটি দেশীয় প্রতিরক্ষা নীতি নয়, বরং এক কৌশলগত অবস্থান। তারা স্পষ্ট করে দিয়েছে, তাদের উপর কোনো চাপ প্রয়োগ করে নিরস্ত্র করা যাবে না। ইরান নিজেদের শক্তিকে সম্পূর্ণ সংরক্ষিত এবং যে কোনো মুহূর্তে ব্যবহার করার জন্য প্রস্তুত রেখেছে। হামাসের অস্ত্র ছাড়ব না ঘোষণা, নতুন মোড় নিচ্ছে গাজার যুদ্ধ। গাজার আকাশে এখনো বারুদের গন্ধ। ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলা আর ফিলিস্তিনিদের প্রতিরোধের লড়াইয়ে গোটা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু এই ধ্বংসের মাঝে হঠাৎ এক নতুন মোড় নিল মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী সংখ্যা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস একটি বিস্ফোরক ঘোষণা দিয়েছে, যা যুদ্ধবিরতির সমস্ত আশাকেই যেন এক নিমিষে ভেঙে দিয়েছে। যতদিন না একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে, ততদিন আমরা অস্ত্র ত্যাগ করব না।
হামাসের এই কড়া বার্তা যেন ইসরায়েলের মুখে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল। কারণ চলমান যুদ্ধ শেষ করতে ইসরায়েলের প্রধান শর্তগুলোর মধ্যে একটি হলো হামাসের নিরস্ত্রীকরণ। কিন্তু হামাস তাদের এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিল তারা নিজেদের অস্ত্রশস্ত্র নামিয়ে রাখার কোনো ইচ্ছা রাখে না। এই ঘোষণা এমন এক সময় এলো যখন কাতারের দোহায় ইসরায়েল এবং হামাসের মধ্যে এক পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে গেছে। 60 দিনের যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু সেই আলোচনা কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। মধ্যস্থতাকারী দেশগুলো যেমন কাতার ও মিশর, ফ্রান্স ও সৌদি আরবের একটি যৌথ ঘোষণাকে সমর্থন করেছিল, যেখানে বলা হয়েছিল যে হামাসকে তাদের অস্ত্র পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। কিন্তু হামাসের সাম্প্রতিক বিবৃতি সেই সমস্ত প্রচেষ্টাকেই যেন নস্যাৎ করে দিল। হামাসের এই অবস্থানকে অনেক বিশ্লেষক বলছেন এটি তাদের নিজস্ব অস্তিত্ব রক্ষার লড়াই। 2007 সাল থেকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে আসছে হামাস। চলমান যুদ্ধে ইসরায়েলের ব্যাপক হামলায় সামরিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হলেও তাদের প্রতিরোধ ক্ষমতা এখনো অক্ষুণ্ণ। হামাস মনে করে তাদের সশস্ত্র প্রতিরোধী ফিলিস্তিনি জনগণের শেষ ভরসা এবং ইসরায়েলের আগ্রাসন থেকে নিজেদের রক্ষা করার একমাত্র উপায়। তারা তাদের বিবৃতিতে বলেছে, জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, পুরোপুরি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সশস্ত্র প্রতিরোধের অধিকার ত্যাগ করা হবে না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিস্থিতির জন্য হামাসকেই দায়ী করেছেন। তিনি বারবার বলেছেন, কোন ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার একটি প্ল্যাটফর্ম হতে পারে। তাই ফিলিস্তিনি অঞ্চলগুলোর নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই থাকতে হবে। তার মতে, হামাসকে নিরস্ত্র করা ছাড়া এই যুদ্ধ শেষ করার কোনো উপায় নেই। এই টানাপোড়েনের মধ্যে বিশ্ব জুড়ে এক নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে। গাজায় ইসরায়েলের হামলার ভয়াবহতা দেখে ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডার মতো দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে। নেতানিয়াহু এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, এটি হামাসের কাজের জন্য এক প্রকার পুরস্কার হবে। এই সংঘাতের শুরু হয়েছিল 2023 সালের 7 অক্টোবর। সেদিন হামাসের নেতৃত্বে এক নজিরবিহীন হামলায় প্রায় 1200 ইসরায়েলি নিহত হয় এবং 251 জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরায়েল গাজায় ভয়াবহ হামলা শুরু করে, যা এখন 22 মাস ধরে চলছে। এই হামলায় 60,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং গাজা এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুই পক্ষের সর্বশেষ আলোচনা ভেস্তে যাওয়ার পর তারা একে অপরের ওপর দোষারোপ করছে। সৌদি আরবের স্বপ্নে হুথিদের আঘাত। লোহিত সাগরের বন্দর কি এবার অচল? মধ্যপ্রাচ্যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এক স্বপ্ন দেশের তেল নির্ভরতা কমিয়ে এক বৈচিত্র্যময় আধুনিক অর্থনীতি গড়ে তোলা। তার এই স্বপ্নের নাম ভিশন 2030। এই স্বপ্নের কেন্দ্রে ছিল লোহিত সাগর উপকূলকে ঘিরে বিশাল সব প্রকল্প, যেমন বিলাসবহুল হোটেল, অত্যাধুনিক বন্দর এবং শিল্পাঞ্চল গড়ে তোলা। কিন্তু যুবরাজের সেই স্বপ্নের ওপর যেন কালো মেঘের ছায়া ফেলেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলা। এই হামলা লোহিত সাগরের বাণিজ্য পথকে এতটাই বিপজ্জনক করে তুলেছে যে সৌদি আরবের বন্দরগুলো এখন কার্যত অচল হয়ে পড়েছে। 2014 সালে চালু হওয়া সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর কিং আবদুল্লাহ বন্দর। এই বন্দরটি মূলত ট্রান্সশিপমেন্টের জন্য পরিচিত ছিল। বড় জাহাজ থেকে পণ্য নামিয়ে ছোট জাহাজে তুলে অন্য গন্তব্যে পাঠানোই ছিল এর প্রধান কাজ। কিন্তু হুথিদের হামলার পর এই বন্দরের চিত্র পুরোপুরি পাল্টে গেছে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী 2023 সালে এই বন্দরে যেখানে 188টি কন্টেইনারবাহী জাহাজ এসেছিল, 2024 সালে তা কমে দাঁড়ায় মাত্র 59টিতে, প্রায় 70% পতন। চলতি বছরেও পরিস্থিতি একই রকম। এই বন্দর এখন এতটাই লোকসানে চলছে যে মালিকরা চাইলেও এটি বিক্রি করতে পারছেন না। বন্দরের কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এখন লোহিত সাগর এড়িয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত দিয়ে ঘুরে যাচ্ছে। এতে তাদের পথ লম্বা হলেও তারা হুথিদের হামলার ঝুঁকি এড়াতে পারছে। এই কারণে কিং আবদুল্লাহ বন্দরের ট্রান্সশিপমেন্ট ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে। সৌদি আরবের অন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর জেদ্দা ইসলামিক বন্দর এর অবস্থাও খুব একটা ভালো নয়। সেখানেও জাহাজ চলাচল কমেছে, যদিও কিং আবদুল্লাহ বন্দরের মতো এতটা তীব্র প্রভাব পড়েনি। এর কারণ হলো জেদ্দা বন্দর মূলত সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জন্য আমদানি পণ্যের প্রবেশপথ, তাই ট্রান্সশিপমেন্টের ওপর এর নির্ভরতা কম। কিন্তু পরিস্থিতি এমন যে এশিয়া থেকে আসা অনেক কন্টেইনারবাহী জাহাজ এখন সৌদি আরবের পূর্ব উপকূলের দাম্মামের কিং আব্দুল আজিজ বন্দরে ভিড়ছে।
এক কর্মকর্তা জানান, দাম্মাম এখন তুলনামূলকভাবে নিরাপদ। এই পুরো ঘটনাটি যুবরাজ সালমানের ভিশন 2030 এর জন্য এক বড় ধাক্কা। লোহিত সাগর উপকূলকে ঘিরে তার যে স্বপ্ন ছিল তা হুথিদের হামলায় কার্যত হুমকির মুখে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভিশন 2030 এর সাফল্যের জন্য লোহিত সাগর উপকূলের উন্নয়ন অত্যন্ত জরুরি ছিল, কারণ এটি তেল গ্যাসের বাইরে অর্থনৈতিক বৈচিত্র্য আনার একটি প্রধান উপায়। এখানে এক নাটকীয় মোচড় আসে যখন দেখা যায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী শুধুমাত্র ইসরায়েলের দিকে মনোযোগ দিয়েছে। গাজায় যুদ্ধবিরতি চলাকালীন তারা সমুদ্রপথে হামলা বন্ধ রেখেছিল, কিন্তু ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি বাতিল করলে হুথিরা আবার হামলা শুরু করে। এই গ্রীষ্মে তারা গ্রিসের 2টি জাহাজ ডুবিয়ে দেয়, যা আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে আরও বেশি সতর্ক করে তোলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা শুরু করলেও সৌদি আরব তাকে অনুরোধ করে মে মাসের উপসাগর সফরের আগে হামলা বন্ধ করতে। মিশরের গোয়েন্দা কর্মকর্তারাও মার্কিন কর্মকর্তাদের বলেছেন, হুথিদের থামানোর একমাত্র উপায় হলো গাজায় স্থায়ী যুদ্ধবিরতি। অর্থাৎ হুথিদের এই হামলার মূল কারণ রাজনৈতিক, সামরিক নয়। এর সমাধানও সামরিকভাবে সম্ভব নয়। সৌদি আরবের জন্য এটি এক কঠিন চ্যালেঞ্জ। একদিকে যুবরাজের স্বপ্নের প্রকল্প, অন্যদিকে হুথিদের হামলা। এই পরিস্থিতি কি যুবরাজের স্বপ্নকে পুরোপুরি ভেঙে দেবে, নাকি এর থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে বের করা সম্ভব হবে? এটাই এখন মধ্যপ্রাচ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। আবারও ক্ষেপণাস্ত্র হামলার পর ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে ইসরায়েলিরা। তেল আবিবের সতর্ক অবস্থানে মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বাজানোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। ইয়েমেনিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করার দাবি করেছে। প্রাথমিক প্রতিবেদন অনুসারে এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আইডিএফ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী দায় স্বীকার করে জানিয়েছে যে তারা বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইয়েমেন থেকে 48 ঘন্টারও কম সময়ের মধ্যে এটি ছিল ইসরায়েলের উপর দ্বিতীয় এই ধরনের আক্রমণ। মার্চ থেকে মোট 67টি ক্ষেপণাস্ত্র এবং 17টি ড্রোন নিক্ষেপ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এই প্রজেক্টাইলগুলির মধ্যে কিছু ইসরায়েলি আকাশসীমায় পৌঁছানোর আগেই বিধ্বস্ত হয়েছে। ইসরায়েল সম্প্রতি ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলা চালায়। 2023 সালের অক্টোবরের পর থেকে যুদ্ধ তীব্র হওয়ার পর থেকে 13তম বারের মতো ইসরায়েল ইয়েমেনে হামলা চালালো। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, গাজা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের উপর তাদের আক্রমণ বন্ধ করবে না। ইয়েমেনের ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী 2023 সালের অক্টোবরের পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে। তারা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে কাজ করছে বলে দাবি করে। ইয়েমেনিরা মার্চ মাসে শেষ হওয়া গাজায় 2 মাসের যুদ্ধবিরতির সময় তাদের হামলা স্থগিত করেছিল, কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর আবার হামলা শুরু করে। সম্প্রতি ইসরায়েলকে উদ্দেশ্য করে বড় হুমকি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী। সামরিক অভিযানের 4র্থ ধাপে প্রবেশের ঘোষণা দিয়ে গোষ্ঠীটির মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করে কিংবা তাদের বন্দর ব্যবহার করলে যে কোনো দেশের যে কোনো জাহাজ হবে তাদের বৈধ লক্ষ্য। রয়টার্স ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্রের বরাতে জানায়, এখন থেকে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজকে তারা বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে। গোষ্ঠীটির দাবি, ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া এবং গাজা অবরোধ না তুলে নেওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান চলবে। তারা জোর দিয়ে বলেছে, এই হামলার সিদ্ধান্ত নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকে নেওয়া হয়েছে। সকল আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করে ইয়েমেনি সশস্ত্র বাহিনী বলেছে, ইসরায়েলি বন্দর ব্যবহারে সম্পৃক্ততা বন্ধ না করলে তাদের জাহাজও হুমকির মুখে পড়বে। কেউ সতর্কবার্তা না মানলে সেই জাহাজ যে কোনো সময় ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হতে পারে। তবে গোষ্ঠীটি একযোগে এটাও জানিয়েছে, ইসরায়েল যদি গাজায় সামরিক অভিযান বন্ধ করে এবং অবরোধ প্রত্যাহার করে, তাহলে তারা সব ধরনের হামলা স্থগিত করবে। ইরান, অদম্য এক জাতির অবিশ্বাস্য উত্থান। জানজান শহরের মঞ্চে দাঁড়িয়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিশকিয়ান যখন বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, কোনো শক্তি ঐক্যবদ্ধ ইরানকে নতজানু করতে পারবে না।
তখন যেন গোটা ইরানের আকাশ বাতাস এক নতুন আশার বার্তার অনুরণনে ভরে উঠল। এ শুধু কথার কথা নয়, এ হলো এক জাতির অদম্য স্পৃহা আর ইস্পাত কঠিন সংকল্পের প্রতিধ্বনি, যা সাম্প্রতিক এক শ্বাসরুদ্ধকর যুদ্ধের পর আরও একবার প্রমাণিত হলো। কে ভেবেছিল যে দেশটার উপর ইসরায়েল আর আমেরিকার যৌথ আগ্রাসন নেমে এসেছিল, সেই দেশই এত দ্রুত নিজেদের শক্তি ও সক্ষমতার এমন এক নজির স্থাপন করবে যা বিশ্বকে তাক লাগিয়ে দেবে? জুনের 13 তারিখ যখন ইসরায়েল ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের নিশানা করল, আর তার পরপরই যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে যুদ্ধকে আরও উস্কে দিল, তখন অনেকেই ভেবেছিল ইরানের দিন ফুরিয়ে এসেছে। কিন্তু তারা জানতো না, এক নতুন গল্পের সূচনা মাত্র। এ যেন এক হলিউডের থ্রিলারের চিত্রনাট্য। একদিকে অত্যাধুনিক আয়রন ডোম আর বিপুল সামরিক সরঞ্জাম নিয়ে সজ্জিত ইসরায়েল ও পরাশক্তি আমেরিকা, অন্যদিকে কঠোর নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান, যাদের একমাত্র শক্তি তাদের ঐক্য, জ্ঞান আর বিশ্বাস। কিন্তু এই বিশ্বাসই তাদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠল যখন আগ্রাসন শুরু হলো। ইরানি জনগণ, পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং বিশেষ করে ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীরা যে সম্মানজনক ও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুললেন, তা ছিল সত্যিই প্রশংসার যোগ্য। রাষ্ট্রপতি পেজেশকিয়ান গর্বের সাথে স্মরণ করলেন সেই 12 দিনের যুদ্ধের কথা, যখন ইরানি সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC তাদের সমস্ত শক্তি দিয়ে শত্রুদের মোকাবিলা করেছিল। বিশ্বাস করা কঠিন কিভাবে এই বাহিনীগুলো আয়রন ডোমের মতো সুরক্ষিত ব্যবস্থা ভেদ করে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানল। শুধু তাই নয়, পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও নির্ভুলভাবে হামলা চালালো তারা। এ যেন ডেভিডের গলিয়াতকে হারানোর এক আধুনিক উপাখ্যান। শত্রুদের সমস্ত হুমকি ও চাপকে তুচ্ছ করে ইরানি জাতীয় সশস্ত্র বাহিনী শুধু জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করেনি, তারা দেখিয়ে দিয়েছে যে দৃঢ় সংকল্পের কাছে কোনো বাধাই বড় নয়। যুদ্ধের মোড় ঘুরতে শুরু করলেও 24 জুন ইসরায়েলি সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই অপ্রত্যাশিত ও শক্তিশালী পাল্টা হামলায় এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে তাদের পক্ষে আর যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তেল আবিব যুদ্ধবিরতি চাইতে বাধ্য হলো। এ যেন এক অবিশ্বাস্য টুইস্ট। যে দেশগুলো ইরানকে নতজানু করতে চেয়েছিল, তারাই শেষ পর্যন্ত নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হলো। ইসলামী বিপ্লবী নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি ঠিকই বলেছিলেন, এই 12 দিনের যুদ্ধ ইরানি জাতির শক্তি ও দৃঢ়তা প্রকাশ করেছে। বিশ্ব দেখেছে ইসলামী প্রজাতন্ত্রের ভিত্তির অতুলনীয় দৃঢ়তা। এই যুদ্ধ ছিল ইরানের জন্য তাদের ইচ্ছা শক্তি এবং সক্ষমতা প্রদর্শনের এক মোক্ষম সুযোগ। পেজেশকিয়ানের কথাগুলো তাই শুধু স্লোগান নয়, এ হলো এক ঐতিহাসিক সত্যের প্রতিধ্বনি। যতক্ষণ পর্যন্ত ইরানি জনগণ তাদের ঐক্য ও সংহতি বজায় রাখবে, ততক্ষণ পর্যন্ত কোনো বাধা তাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারবে না। এই যুদ্ধ ইরানকে বিশ্বের দরবারে এক নতুন পরাশক্তি হিসেবে তুলে ধরেছে, যারা নিজেদের আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের জন্য যে কোনো মূল্যে লড়তে প্রস্তুত। অদূর ভবিষ্যতে ইরান কি আরও বড় কোনো চমক নিয়ে আসছে? ইরান নেতানিয়াহুকে আতঙ্কিত করে তুলেছে, তার বাড়ির বাইরে ক্যামেরা স্থাপন করেছে। হত্যার চেষ্টার দাবির মধ্যে ইরানের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের বিশাল প্রকাশ। পেজেশকিয়ান আরাকচিকে হত্যার ষড়যন্ত্রের পর প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে তেহরান। যুদ্ধ পুনরায় শুরু না হওয়ার জন্য নেতানিয়াহুকে ইরানের চূড়ান্ত সতর্কীকরণ। উত্তেজনার মধ্যে ইরান সর্বোচ্চ স্তরে ইসরায়েলি নিরাপত্তা লঙ্ঘন করেছে বলে দাবি করেছে। 12 দিনের যুদ্ধের 1 মাস পর একজন জ্যেষ্ঠ ইরানি আইন প্রণেতা ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ভয় দেখিয়ে একটি বার্তা দিয়েছেন। মোস্তফা জায়রি দাবি করেছেন যে ইরানি এজেন্টরা নেতানিয়াহুর বাড়ির বাইরে একটি ক্যামেরা স্থাপন করতে সক্ষম হয়েছে। ইরানি সংসদ সদস্যের বিস্ফোরক দাবিটি 29 জুলাই ইরান ইন্টারন্যাশনাল রিপোর্ট করেছে। জায়েরি ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির সদস্য। একজন ইরানি সংসদ সদস্য দাবি করেছেন ইসরায়েলের নেতানিয়াহুর বাড়ির সামনে একটি নিরাপত্তা ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইরান ইন্টারন্যাশনাল অনুসারে জায়নিস্টিক গ্যাং কম্পাউন্ডে কোনো গোপন স্থান বলে কিছু নেই, জায়েরি বলেছেন। জায়েরি একটি এক্সপোস্টে সতর্ক করে বলেছেন, ইরান এর আগে কখনো ইসরায়েলের প্রধানমন্ত্রী এত ঘনিষ্ঠ ছিল না। বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কথিত হত্যা প্রচেষ্টার মাত্র কয়েকদিন পরেই এটি এসেছে।
23শে জুলাই 70 বছর বয়সী একজন গুরুতর অসুস্থ কর্মীর বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ওই নারী কেন্দ্রীয় ইসরায়েলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশের মতে অভিযুক্ত ওই নারী নেতানিয়াহুকে হত্যার জন্য নিজ হাতেই একটি বিস্ফোরক তৈরি করেছিলেন। পরিকল্পনা বাস্তবায়ন করতে তিনি আরও কয়েকজন সরকার বিরোধী কর্মীর সঙ্গে যোগাযোগ করে অস্ত্র সংগ্রহের চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, নেতানিয়াহুর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও তথ্য জানার চেষ্টা করেন তিনি। 28শে জুলাই ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কাটসের বিরুদ্ধেও একটি হত্যার ষড়যন্ত্রের কথা প্রকাশ করা হয়েছে। একজন ইসরায়েলি নাগরিক ইসরায়েল কাটসের বাড়ির কাছে একটি শক্তিশালী বোমা রেখেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। তেহরানের হাই প্রোফাইল হত্যার চেষ্টার অভিযোগের পর ইরানি এমপির দাবিও এসেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি একটি সাক্ষাৎকারে দাবি করেছেন তার নিজের বাড়ির বিপরীতে একটি বাড়িতে বোমা রাখা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় টিভিতে আরাকচি এ মন্তব্য করেছেন, কিন্তু ইরান ইন্টারন্যাশনাল অনুসারে সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়নি। 12 দিনের যুদ্ধের সময় 16 জুন ইসরায়েল ইরানের রাষ্ট্রপতিকে হত্যার চেষ্টা করেছিল বলেও অভিযোগ রয়েছে। ফার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ানদের একটি বৈঠক স্থলে ইসরায়েল 6টি ক্ষেপণাস্ত্র বা বোমা দিয়ে আঘাত করেছিল। একটি গোপন ভূগর্ভস্থ স্থাপনায় ওই সভা চলাকালে ইসরায়েল সেই স্থাপনার উভয় দিকের প্রবেশ পথে বোমা হামলা চালায়। এ সময় জরুরি বের হওয়ার পথ দিয়ে তিনি ও অন্যরা বের হয়ে আসার সময়ে তার পায়ে সামান্য আঘাত লাগে। 12 দিনের এই যুদ্ধ চলার সময় সামাজিক মাধ্যমে আসা ভিডিওগুলোতে দেখা গেছে তেহরানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি পর্বত এলাকায় বারবার হামলা করেছে ইসরায়েল। ফাতা-2 ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ। ইরানের ফাতা-2 ক্ষেপণাস্ত্র প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি উন্নত। এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি উড়ার সময় দিক পরিবর্তন করতে পারে, যা এটিকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত কঠিন একটি লক্ষ্যে পরিণত করেছে। ফাতা-2 এর বিশেষত্ব কি? ফাতা-2 এর উড্ডয়ন প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হয়। বুস্টার বিচ্ছিন্নকরণ। প্রথমে বুস্টার রকেট আলাদা হয়ে যায় এবং ওয়ারহেড বহনকারী গ্লাইড ভেহিকল স্বাধীনভাবে উঠতে শুরু করে। বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ। প্রচণ্ড গতিতে বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় গ্লাইড ভেহিকল তার বায়ুগতীয় নকশা এবং ছোট তরল জ্বালানি ইঞ্জিন ব্যবহার করে অপ্রত্যাশিতভাবে ম্যানুভার করে। এটি সাধারণত ভূপৃষ্ঠ থেকে 12 থেকে 30 কিলোমিটার উপরে ওঠে। লক্ষ্যের দিকে অগ্রগমন। যখন এটি লক্ষ্যের কাছাকাছি আসে তখন এটি আরও নিচু অবস্থায় নেমে আসে এবং ম্যাক 5 এর বেশি গতিতে তীক্ষ্ণ ও এড়িয়ে যাওয়ার মতো ম্যানুভার করে। এই গতি, তৎপরতা এবং পরিবর্তনশীল উড়ন্ত পথ ফাতা-2কে ট্র্যাক করা বা ইন্টারসেপ্ট করা অত্যন্ত কঠিন করে তোলে। প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো একটি নির্দিষ্ট প্যারাবোলিক গতিপথ অনুসরণ করে, কিন্তু ফাতা-2 এই প্যাটার্ন ভেঙে দেয়। এটি হাইড্রোসাইন ফুয়েল দ্বারা চালিত। বায়ুগতীয় নিয়ন্ত্রণ পৃষ্ঠতল এবং একটি মুভেবল নজল ব্যবহার করে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে গ্লাইড করার সময় তার গতিপথ পরিবর্তন করে। ইসরায়েলের আকাশে ড্রাগন টেল দেখার কারণ এটি। এই ক্রমাগত এবং অপ্রত্যাশিত গতিপথ পরিবর্তন ক্ষেপণাস্ত্রটিকে ট্র্যাক করা অত্যন্ত কঠিন করে তোলে। এর অস্থির উড়ন্ত পথ রাডার সিস্টেমকে বিভ্রান্ত করে এবং টার্গেটিং অ্যালগরিদমকে হতবাক করে দেয়, যা আরও প্রচলিত স্থিতিশীল গতিপথ পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছিল। ফাতা-2 এর মূল অংশ হলো একটি গোলাকার সলিড ফুয়েল ইঞ্জিন। এটি পুনঃপ্রবেশের সময় সুনির্দিষ্ট স্টিয়ারিং এবং নিয়ন্ত্রিত ত্বরণ নিশ্চিত করে। ইরানি কর্মকর্তারা দাবি করেছেন ফাতা-2 এর রাডার এড়ানোর ক্ষমতা রয়েছে, যা সম্ভবত স্টিলথ প্রযুক্তির ইঙ্গিত দেয়। ইরান আরও দাবি করেছে যে ফাতা-2 12 দিনের যুদ্ধে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সামরিক গোয়েন্দা সংস্থা এবং তেল আবিবের ইসরায়েলি বিমান প্রতিরক্ষা সদর দফতর সহ উচ্চমূল্যের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিডের স্লিং এবং অ্যারো অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের মতো একটি বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। তবে ফাতা-2 এর মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রগুলো এই ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। আয়রন ডোম 40 মাইল পর্যন্ত পাল্লার লক্ষ্যবস্তু মোকাবিলা করতে পারে। ডেভিডের স্লিং 180 মাইল পর্যন্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করতে পারে। অ্যারো সিস্টেম 1500 মাইল পর্যন্ত হুমকি মোকাবিলা করতে পারে। তবে ফাতা-2 এর গ্লাইড ভেহিকল বিচ্ছিন্ন হওয়ার পর একাধিকবার গতিপথ পরিবর্তন করার ক্ষমতা অ্যারো ক্ষেপণাস্ত্রকে বিভ্রান্ত করেছে।
এই ম্যানিভার ডেভিডের স্লিং এবং আয়রন ডোম সিস্টেমকেও বাইপাস করেছে, যা ফাত্তাহ মডেলের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কাজ করার জন্য ডিজাইন করা হয়নি। ইরান প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র একসঙ্গে ব্যবহার করে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এরপরই ফাতাহ ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। যদিও অ্যারো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলে পৌঁছানোর আগে অনেক ক্ষেপণাস্ত্র সফলভাবে ইন্টারসেপ্ট করেছে, তবুও অনেকগুলো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বাধা এড়িয়ে যায়। এক অদ্ভুত যুদ্ধ, ইসরায়েল ইরান সংঘাত ও পর্দার আড়ালের রাজনীতি। ১৩ জুন ২০২৫ ভোর ৩টা। ২০০-এরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান প্রবেশ করল ইরানের আকাশ সীমায়। তাদের লক্ষ্য ছিল ১০০টিরও বেশি পারমাণবিক, সামরিক এবং অবকাঠামো লক্ষ্যবস্তু। এটি ছিল একটি সমন্বিত হামলা। এরপরের ১২ দিনের যুদ্ধকে কেউ কেউ বলছেন ইতিহাসের সবচেয়ে অদ্ভুত যুদ্ধ, কারণ এই যুদ্ধের ৩ প্রধান পক্ষ, ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র, প্রত্যেকেই নিজেদের বিজয় দাবি করেছে। ইসরায়েল এই অভিযানের নাম দিয়েছিল অপারেশন রাইজিং লায়ন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন এটি ছিল আত্মরক্ষার পদক্ষেপ। কিন্তু অদ্ভুত বিষয় হলো, ইরান কোনো ধরনের উস্কানি দেয়নি। ইসরায়েল হঠাৎ করে বোমা হামলা শুরু করে। গত ৩১ মে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA এর একটি গোপনীয় প্রতিবেদন ফাঁস হয়েছিল। এতে উল্লেখ করা হয়েছিল যে ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, যা দিয়ে ১০টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করলেও পারে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমেরিকা ও ইসরায়েল ইরানকে লক্ষ্যবস্তু বানায়। এই হামলার পেছনে আরও ২টি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করেছে। প্রথমত, ডোনাল্ড ট্রাম্পের হাতে ইরানের সঙ্গে করা পূর্ববর্তী পরমাণু চুক্তি বাতিল হওয়া। দ্বিতীয়ত, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নিজ দেশে চলা দুর্নীতির মামলা। ১৩ জুন রাতে ইরান ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলকে পাল্টা হামলা দেয়। বেশিরভাগ হামলা প্রতিহত হলেও তেল আবিব ও জেরুজালেমের কিছু স্থান আঘাতপ্রাপ্ত হয়। এরপর দুদেশ একে অপরের ওপর হামলা চালাতে থাকে, যেখানে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটে। ১৯ জুন ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তি করার জন্য ২ সপ্তাহের সময় দেয়। কিন্তু মাত্র ২ দিন পরেই ২১ জুন রাতে প্রায় ১২৫টি মার্কিন বিমান ইরানের আকাশসীমায় প্রবেশ করে। তাদের লক্ষ্য ছিল ইরানের ৩টি প্রধান পারমাণবিক স্থাপনা, ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান। এই স্থাপনাগুলো মাটির অনেক গভীরে অবস্থিত হওয়ায় প্রচলিত বোমা দিয়ে ধ্বংস করা কঠিন ছিল। তাই তাদের ওপর বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়, যা ৬০ মিটারের বেশি গভীরে প্রবেশ করতে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রথম কোনো সংঘাতে এই ধরনের বোমা ব্যবহার করল। এই মিশনে ব্যবহৃত B-2 স্টেলথ বোমার বিমানটি ৩৫ ঘন্টা উড়ে এই হামলা চালায়। ইস্পাহান পরমাণু কেন্দ্রকে লক্ষ্য করে সাবমেরিন থেকে টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এই হামলার পর ডোনাল্ড ট্রাম্প এটিকে সফল সামরিক অভিযান হিসেবে ঘোষণা করেন এবং দাবি করেন ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ২৩ জুন ইরান পাল্টা হামলা চালায় কাতারের আল উদেইদ আমেরিকান বিমান ঘাঁটিতে। মধ্যপ্রাচ্যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। ইরান ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও মাত্র একটি বিমান ঘাঁটিতে আঘাত হানে। এতে বড় ধরনের ক্ষতি না হলেও মধ্যপ্রাচ্যের আকাশপথে সব ধরনের বিমান চলাচল প্রায় ৮ থেকে ১০ ঘন্টার জন্য বন্ধ হয়ে যায়। অনেকেই তখন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছিলেন। কিন্তু এর পরের দিনই হঠাৎ করে যুদ্ধ থেমে যায়। ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা করেন। সবার মনে প্রশ্ন জাগে, কি হচ্ছে? ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন ইরান এই যুদ্ধ চালিয়ে যেতে চায়নি, কিন্তু ইসরায়েল আগে হামলা করায় ইরান তার জনগণকে বোঝাতে চেয়েছিল যে তারা যথাযথ পাল্টা জবাব দিয়েছে। ২৩ জুনের হামলায় ইরান কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রকে আগাম সতর্ক করেছিল, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বেশিরভাগ বিমান সরিয়ে নিতে পেরেছিল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছিল। ইরানের সর্বোচ্চ নেতা দাবি করেন তাদের পারমাণবিক স্থাপনার তেমন ক্ষতি হয়নি এবং তারা যুদ্ধে জয়ী হয়েছেন। অন্যদিকে ট্রাম্প নিজেকে যুদ্ধ থামানোর নায়ক হিসেবে উপস্থাপন করেন এবং নোবেল পুরস্কারের দাবি করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেকে বিজয়ী দাবি করেন ইসরায়েল ইরানের সব পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলিদের মধ্যে ৭০% এই হামলাকে সমর্থন করে। মজার ব্যাপার হলো, ইসরায়েলি বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির ৩টি মামলা চলছে। গাজা ও লেবানন যুদ্ধের কারণে এই বিচার বারবার বিলম্বিত হচ্ছিল। ইরান আক্রমণের মাত্র ১০ দিন আগে ৩ জুন নেতানিয়াহুর দুর্নীতির মামলার জেরা শুরু হয়েছিল।
ইসরায়েলের চ্যানেল 12-এর এক জরিপ অনুযায়ী 55% ইসরায়েলি মনে করেন যে নেতানিয়াহু গাজা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন শুধু ক্ষমতা ধরে রাখার জন্য। সাবেক আইডিএফ জেনারেল ইসরায়েল জিভো নেতানিয়াহুকে ইচ্ছাকৃতভাবে গাজা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অভিযুক্ত করেছেন, যাতে তিনি জেল এড়াতে পারেন। এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, ইরানকে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দুর্নীতির বিচার বিলম্বিত করার জন্য আক্রান্ত হয়েছিল? 26 জুন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে নেতানিয়াহুর দুর্নীতির বিচার বাতিল করার নির্দেশ দেন। জবাবে নেতানিয়াহু ট্রাম্পকে ধন্যবাদ জানান। যুদ্ধের সমাপ্তি কে কাকে মানালো? এই 12 দিনের যুদ্ধে জড়িত অন্তত দুটি দেশেরই যুদ্ধ চালিয়ে যাওয়ার আগ্রহ ছিল না। ট্রাম্পের প্রধান উদ্দেশ্য ছিল নিজেকে নায়ক হিসেবে তুলে ধরে নোবেল পুরস্কার জেতা, তাই তিনি নেতানিয়াহুকে যুদ্ধবিরতিতে রাজি করান। কাতার ইরানের সঙ্গে মধ্যস্থতা করে এবং ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে জানায় যে তারা আর হামলা চালাবে না। জবাবে আমেরিকা কোনো ঘাঁটিতে হামলা না করার প্রতিশ্রুতি দেয় এবং ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়। পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ ও আসল কারণ। ট্রাম্প দাবি করেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, কিন্তু পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী হামলার ফলে কেবল 3টি পারমাণবিক স্থাপনার উপরের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বোমা ও ক্ষেপণাস্ত্রগুলো সেন্ট্রিফিউজ এবং উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পূর্ণ ধ্বংস করতে পারেনি। তাদের মতে হামলার আগেই সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল এবং এই 12 দিনের যুদ্ধ ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক মাস বিলম্বিত করেছে মাত্র। প্রশ্ন হলো, এই যুদ্ধের পর ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করবে নাকি আরও জোরে সোরে এগোবে? ইরানের দৃষ্টিকোণ থেকে তারা এখন দেখেছে যে পারমাণবিক অস্ত্রের সন্দেহ থাকলে যে কোনো দেশ তাদের আক্রমণ করতে পারে, কিন্তু যদি তাদের সত্যিই পারমাণবিক অস্ত্র থাকে তাহলে কেউ আক্রমণ করার সাহস করবে না। উত্তর কোরিয়া এর প্রকৃষ্ট উদাহরণ। ওয়াশিংটনের আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন মনে করে সামরিক হামলা কেবল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সংকল্পকে আরও শক্তিশালী করবে। যদিও ইরানের আনুষ্ঠানিক দাবি তাদের পারমাণবিক কর্মসূচি বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে। সুপ্রিম লিডার খামেনি 2003 সালে পারমাণবিক অস্ত্র কর্মসূচি স্থগিতের ফতোয়া জারি করেছিলেন, যা আনুষ্ঠানিকভাবে এখনও বাতিল হয়নি। মার্চ 2025-এ মার্কিন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ড মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিয়েছিলেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, কিন্তু ইসরায়েলের হামলার পর তিনি মত পাল্টে বলেন ইরান সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরি করছে এবং কয়েক সপ্তাহের মধ্যেই তা প্রস্তুত হতে পারে। ইরানের সঙ্গে ইসরায়েলের মাত্র 12 দিনের সংঘাত, কিন্তু এই সময়টাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক টার্মিনাল হাই আল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ক্ষেপণাস্ত্রের মজুদ মারাত্মকভাবে কমে গেছে। আমেরিকান গণমাধ্যম আর প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন ইসরায়েলকে বাঁচাতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় $1.5 বিলিয়ন মূল্যের ক্ষেপণাস্ত্র ধোঁয়ায় মিশে গেছে। নিউজউইক ম্যাগাজিন সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আমেরিকা তার উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় অংশ ইসরায়েলের সুরক্ষায় ব্যবহার করেছে, কিন্তু এর ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের নিজেদের কৌশলগত মজুদের ওপর এর মারাত্মক প্রভাব পড়েছে। লকহিড মার্টিন নামের এক অস্ত্র প্রস্তুতকারক সংস্থা এই থার্ড ক্ষেপণাস্ত্র তৈরি করে। এটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ইরান ও ইয়েমেন থেকে আসা মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম। এই ব্যবস্থা পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে বা বাইরে উভয় স্থানেই স্বল্প, মধ্যম ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তু করতে পারে। থার্ড হিট টু কিল পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ এটি কোনো বিস্ফোরক ওয়ারহেড ছাড়াই কেবল গতিশক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে। এটি 150 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং 150 থেকে 200 কিলোমিটার পাল্লার মধ্যে ক্ষেপণাস্ত্র আটকাতে পারে। 8টি ব্যাটারি, প্রায় 400 ক্ষেপণাস্ত্র। মার্কিন সামরিক বাহিনী 8টি থার্ড ব্যাটারি পরিচালনা করে, যেখানে মোট প্রায় 350 থেকে 400টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র থাকে। 8ম ব্যাটারিটি 20 জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের সময় সক্রিয় করা হয়েছিল এবং এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম।
2025 সালের জুনে ইরানের সাথে সংঘর্ষের সময় এই মার্কিন পরিচালিত সিস্টেমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও তাদের সঠিক অবস্থান গোপন রাখা হয়েছে। প্রতিটি থার্ড ব্যাটারিতে সাধারণত 6টি ট্রাক মাউন্টেড লঞ্চার থাকে, যার প্রতিটিতে 8টি ইন্টারসেপ্টর মিসাইল থাকে, অর্থাৎ একটি ব্যাটারিতে মোট 48টি ইন্টারসেপ্টর থাকে। বিশ্বের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হওয়া সত্ত্বেও ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে থার্ড এর কার্যকারিতা মিশ্র ছিল। কিছু বাধা সফল হলেও গুরুত্বপূর্ণ ব্যর্থতাও ঘটেছে। 2025 সালের মার্চ মাসের শেষ পর্যন্ত 6টি ইয়েমেনি ক্ষেপণাস্ত্র সফলভাবে আটকানোর খবর পাওয়া গেছে, কিন্তু 4 ও 9 মে থার্ড বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে আসা ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়। থার্ড ও অ্যারো উভয় সিস্টেমের কার্যকারিতা নিয়ে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা দাবি করলেও ইয়েমেন প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে বেনগুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেই চলেছে। চলমান হুমকি এবং দুর্বলতার কারণে প্রায় সব আন্তর্জাতিক বিমান সংস্থা ইসরায়েলের ফ্লাইট স্থগিত করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যর্থতা। ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের সময় থার্ড এর কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে খারাপ হয়। এর মূল কারণ ছিল এর কম বাধাদান হার এবং মার্কিন ও ইসরায়েলি ইন্টারসেপ্টর মজুদের দ্রুত হ্রাস। আগ্রাসনের আগে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে প্রায় 100টি থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছিল, কিন্তু ইরান প্রতিশোধমূলক অভিযানে 370 থেকে 500টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা থার্ডের উপলব্ধ ক্ষমতার চেয়ে অনেক বেশি ছিল। যুদ্ধের প্রথম দিকে ইরান ইচ্ছাকৃতভাবে শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শেষ করার জন্য পুরনো তরল জ্বালানিযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ইসরায়েলের ইন্টারসেপ্টর সরবরাহ যখন উল্লেখযোগ্যভাবে কমে যায়, তখনই তারা আরও উন্নত ও কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। জর্ডানের আলোকচিত্রী জায়েদ এম আল আব্বাসির একটি ওপেন সোর্স বিশ্লেষণ অনুমান করেছে যে ইসরায়েল 20টিরও বেশি ইরানি ক্ষেপণাস্ত্র ব্যারেজের মধ্যে মাত্র একটিতে 39টি থার্ড, 34টি অ্যারো 3 এবং 9টি অ্যারো 2 ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। ইন্টারসেপ্টর ব্যবহারের এত উচ্চ হারের কারণে বিশ্লেষকরা মনে করেন যে সংঘাতের প্রথম 4 থেকে 5 দিনের মধ্যে থার্ড ব্যাটারিগুলো সম্ভবত তাদের ক্ষেপণাস্ত্র সরবরাহ শেষ করে দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে প্রায় 200টি আমেরিকান এবং ইসরায়েলি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, যার আনুমানিক ব্যয় 5 বিলিয়ন শেকেল, প্রায় $1.5 বিলিয়ন। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর উপর হামলায় 5 জন ইসরায়েলি সেনা নিহত ও 14 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। এই ঘটনাটি ঘটেছে বেইত হানুন শহরে, যখন ইসরায়েলি সামরিক বাহিনীর নেৎজা ইহুদা ব্যাটালিয়নের পদাতিক সৈন্যরা পায়ে হেঁটে অভিযান চালাচ্ছিল। হঠাৎ রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয় এবং সেনারা এর আঘাতে হতাহত হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হামলার পর উদ্ধার অভিযান দীর্ঘায়িত ও জটিল হয়ে পড়ে, কারণ প্রতিরোধ যোদ্ধারা উদ্ধারকারী দলকেও লক্ষ্য করে হামলা চালায়, যা আরও হতাহতের কারণ হয়। ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, গাজার উত্তরের বেইত হানুন এলাকায় অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। গাজা যুদ্ধের শুরু থেকেই এই এলাকা ইসরায়েলি সেনাদের অভিযানের প্রধান লক্ষ্যবস্তুগুলোর একটি ছিল। সেখানে ফিলিস্তিনি যোদ্ধাদের পুনর্গঠিত হওয়া ঠেকাতে ইসরায়েল বারবার অভিযান চালিয়ে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলিও ছোড়া হয়েছে। হামলায় 2 সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় ইসরায়েল তাণ্ডব শুরু করার পর এ নিয়ে এই উপত্যকায় 888 ইসরায়েলি সেনা নিহত হলেন। এই হামলার প্রশংসা করে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, এই অভিযান দখলদার বাহিনীর উপর একটি বড় আঘাত। তিনি ইসরায়েলি বাহিনীকে সতর্ক করে বলেছেন, গাজায় তাদের উপস্থিতি তাদের জন্য আরও ক্ষতি ডেকে আনবে।
আবু ওবায়দা জোর দিয়ে বলেছেন, গাজার ভেতরে ইসরায়েলি বাহিনীর অবস্থান টিকিয়ে রাখা নেতানিয়াহুর জন্য সবচেয়ে বোকামিপূর্ণ সিদ্ধান্ত হবে। তার মতে ফিলিস্তিনিদের দৃঢ়তা ও সাহসী যুদ্ধের সমীকরণ নির্ধারণ করছে ইসরায়েলের সামরিক শক্তি নয়। তিনি ভবিষ্যৎবাণী করেছেন, পরে এটি ব্যর্থ হতে পারে এবং অতিরিক্ত বন্দী আমাদের হাতে চলে যাবে। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন গত সপ্তাহে ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড ঘোষণা করেছিল যে তারা উত্তর গাজায় এক হামলায় 40 জনেরও বেশি ইসরায়েলি সেনাকে হত্যা বা আহত করেছে। সেই হামলাটি গাজা শহরের সুজাইয়া পাড়ায় হয়েছিল এবং সেখানে আবাসিক ভবনের ভেতরে লুকিয়ে থাকা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এই দুটি ঘটনায় ফিলিস্তিনি প্রতিরোধের ক্রমবর্ধমান শক্তি এবং ইসরায়েলি বাহিনীর জন্য গাজায় অভিযান কতটা বিপজ্জনক হয়ে উঠছে তা প্রমাণ করে। উল্লেখ্য, 2023 সালের অক্টোবরে ইসরায়েল ফিলিস্তিনি প্রতিরোধের একটি বীরত্বপূর্ণ অভিযানের প্রতিক্রিয়ায় গাজায় এক ভয়াবহ যুদ্ধ শুরু করে। এই নৃশংস সামরিক হামলায় এ পর্যন্ত 57,500 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েল গাজার ওপর প্রায় 2 দশকের অবরোধ আরও কঠোর করেছে, যার ফলে এই উপত্যকায় ত্রাণ সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে এবং তারা দুর্ভিক্ষকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ডুবিয়ে দিল ইয়েমেনের সশস্ত্র বাহিনী, উত্তেজনা তুঙ্গে। রিপোর্ট আল মায়াদিনের। লোহিত সাগরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা ম্যাজিক সিস নামের একটি ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজকে সফলভাবে ডুবিয়ে দিয়েছে। এটি লোহিত সাগরে ইসরায়েলি স্বার্থের উপর ইয়েমেনের একটি বড় আঘাত। ওয়াইএএফ এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, সতর্ক করা সত্ত্বেও জাহাজটি ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করায় এবং ফিলিস্তিনি বন্দরে প্রবেশ নিষেধাজ্ঞা অমান্য করায় এই হামলা চালানো হয়েছে। কিভাবে ডুবল ম্যাজিক সিস? সারি জানান, লোহিত সাগরে ম্যাজিক সিস জাহাজটিকে লক্ষ্য করে একটি সুনির্দিষ্ট সামরিক অভিযান চালানো হয়। এই অভিযানে 2টি মনুষ্যবিহীন নৌকা, 5টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 3টি ড্রোন ব্যবহার করা হয়। সারির মতে এই সমন্বিত হামলায় জাহাজটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয় এবং প্রথমে ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়ে। পরে তিনি নিশ্চিত করেন যে ম্যাজিক সিস সম্পূর্ণরূপে সমুদ্রের গভীরে তলিয়ে গেছে। হামলার আগে জাহাজের ক্রুদের নিরাপদে জাহাজ ত্যাগ করার অনুমতি দেওয়া হয়েছিল। ইয়েমেনি নৌবাহিনীর বারবার সতর্কীকরণ এবং সতর্কতা জারি করার পরও জাহাজটি সেগুলো উপেক্ষা করায় এই হামলা চালানো হয়। সারি আরও জোর দিয়ে বলেন যে ম্যাজিক সিস যে কোম্পানির জাহাজ, সেই কোম্পানি ইসরায়েলের সাথে সহযোগিতা করেছে এবং অধিকৃত ফিলিস্তিনি বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। তাই ওয়াইএএফ এই কোম্পানি পরিচালিত যে কোনো জাহাজকে আটকাতে পিছপা হবে না এবং কোম্পানিকে সম্পূর্ণ দায়িত্ব বহন করতে হবে। তাদের জাহাজ আমাদের নাগালের মধ্যে যেখানেই আসুক না কেন তাদের বৈধ লক্ষ্যবস্তু থাকবে, সারি হুঁশিয়ারি দেন। বেনগুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। এর একদিন আগেই রবিবার সারি আরও একটি চাঞ্চল্যকর খবর দেন। তিনি জানান, ওয়াইএএফ এর রকেট বাহিনী প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত ইয়াফা অঞ্চলে অবস্থিত বেনগুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে। সারি জানান, এই অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করে, যার ফলে বিমান চলাচল বন্ধ হয়ে যায় এবং লক্ষ লক্ষ ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়। মুখপাত্র আরও বলেন যে এই অভিযান ছিল নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে এবং গাজা উপত্যকায় ইসরায়েল কর্তৃক চলমান গণহত্যার প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক হামলা ও ইয়েমেনের প্রতিরোধের ক্ষমতা। মাত্র কয়েক ঘন্টা পরে 7 জুলাই ভোরে ইয়েমেনের হোদেইদা শহরে কমপক্ষে 20টি ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন, ইয়েমেনি বিমান প্রতিরক্ষা বাহিনী আক্রমণের একটি উল্লেখযোগ্য অংশ প্রতিহত করতে সক্ষম হয়। হামলাগুলি হোদেইদা, সালিফ এবং রাস ইসা বন্দর, সেই সাথে রাস কাতিফ বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থানগুলিকে লক্ষ্য করে করা হয়েছিল। ইসরায়েলি মিডিয়াও নিশ্চিত করেছে যে এই অবকাঠামোগুলোতে এর আগে 3 বার ইসরায়েলি দখলদার বাহিনী আঘাত হেনেছে। সারি বলেছেন যে ইয়েমেনি বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ইয়েমেনের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা সফলভাবে প্রতিহত করেছে এবং প্রতিহত করেছে।
সুনির্দিষ্ট ও উচ্চ প্রযুক্তির হামলা। সারি ব্যাখ্যা করেছেন যে ওয়াইএএফ বেশ কয়েকটি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে, যেখানে 11টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন জড়িত ছিল। ওয়াইএএফ এ হামলাকে উচ্চ নির্ভুলতা এবং সফল বলে বর্ণনা করেছে। একটি ইয়েমেনি প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায়, যখন অতিরিক্ত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইদুত বন্দর এবং অধিকৃত আসকালানের বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করে। এছাড়া উম্মে আল রাশরাশ বন্দর বা ইলাত আক্রমণ করার জন্য 8টি ড্রোন মোতায়েন করা হয়েছিল। সারি জানান, সমস্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তাদের লক্ষ্য সফলভাবে অর্জন করে এবং ইসরায়েলি ইন্টারসেপ্টর সিস্টেমগুলি কোনো আক্রমণকে নিষ্ক্রিয় করতে বাধ্য হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ঘোষণা করেছেন তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের দাবি, এতে বিমানবন্দর সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এবং তেল আবিবের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইয়েমেন জানিয়েছে। ইয়াহিয়া সারি এই ঘোষণা দেন। তিনি জানান, তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলের সবচেয়ে ব্যস্ততম বেন গুরিয়ন বিমানবন্দরকে 6 জুলাই সকালে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়। এই অভিযান পুরোপুরি সফল হয়েছে বলেও তিনি দাবি করেন। সারি আরও বলেন, যতক্ষণ ইসরায়েল গাজায় আক্রমণ চালাবে এবং অবরোধ বজায় রাখবে, ততক্ষণ ইয়েমেন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাবে। একই সঙ্গে আগামী দিনে যে কোনো পরিস্থিতির জন্য ইয়েমেনের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি হুঁশিয়ারি দেন। গত কয়েক মাস ধরে ইয়েমেন বারবার বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর পাশাপাশি লোহিত সাগরে ইসরায়েল সংযুক্ত জাহাজের বিরুদ্ধেও নৌ অভিযান চালানো হয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের তীব্র বিমান হামলা সত্ত্বেও ইয়েমেন গাজার সমর্থনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, হামলার সময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং তারা হামলার প্রতিরোধে কাজ করেছে। এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগেই ইয়েমেনি সেনাবাহিনী বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে। 1 জুলাই আল মাসিরাহ টিভিতে প্রচারিত এক টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে আমরা প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছি। তিনি জানান, ওই হামলা সফলভাবে লক্ষ্যে পৌঁছেছিল, যার ফলে মিলিয়ন খানেক দখলদার আশ্রয়কেন্দ্রে ছুটে যায় এবং বিমানবন্দরের কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অন্যদিকে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাশেম ঘোষণা করেছেন, তারা কখনোই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ মেনে নেবে না। আশুরার দিনে দেয়া এক ভাষণে তিনি বলেন, হিজবুল্লাহ লেবাননকে ইসরায়েলি আগ্রাসন থেকে রক্ষা করে যাবে। শেখ কাশেম ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনাকে আঞ্চলিক জাতিগুলির মর্যাদার প্রতি অপমান বলে অভিহিত করেন। তিনি জোর দিয়ে বলেন, দখলদারিত্ব অব্যাহত থাকলে প্রকৃত শান্তি অসম্ভব, তাই হিজবুল্লাহ এই প্রক্রিয়ার অংশ হবে না। আমরা লেবাননকে রক্ষা করে শত্রুর মোকাবিলা করি এবং এই প্রতিরক্ষা অব্যাহত থাকবে, এমনকি যদি পুরো বিশ্ব আমাদের বিরুদ্ধে দাঁড়ায়। মুক্তি একটি কর্তব্য, যত সময়ই লাগুক না কেন, তিনি বলেন। গত বছরের নভেম্বরে ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, ইসরায়েল বারবার তা লঙ্ঘন করেছে বলেও শেখ কাশেম অভিযোগ করেন। তিনি বলেন, আমাদের ভয় দেখিয়ে আত্মসমর্পণ করানো যাবে না। যতক্ষণ শত্রুর আক্রমণ অব্যাহত থাকবে, ততক্ষণ আমাদের অবস্থান নরম করতে বা নিরস্ত্র করতে দাবি করার অধিকার কারো নেই। যুদ্ধবিরতির প্রথম ধাপ হিসেবে আগ্রাসন বন্ধ থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন। প্রথম ধাপ বাস্তবায়িত হলে হিজবুল্লাহ আলোচনার জন্য প্রস্তুত থাকবে। শেখ কাশেম পশ্চিম এশিয়া অঞ্চলে ইরানের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থন প্রতিরোধ অক্ষের জন্য প্রধান স্তম্ভ। গাজায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ইসরায়েলি বাহিনীর 3 সদস্য নিহত, প্রতিরোধের পাল্টা জবাব। গাজা উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষ যেন থামছেই না। সর্বশেষ খবর অনুযায়ী দক্ষিণ ও উত্তর গাজায় প্রতিরোধ বাহিনীর অতর্কিত হামলায় 3 ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন।
ইসরায়েলি দখলদার বাহিনীও এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছে, যা তাদের জন্য এক বড় ধাক্কা। উত্তর গাজায় এক সেনা নিহত, তদন্ত চলছে। যুদ্ধক্ষেত্রে আরও এক ইসরায়েলি সেনার মৃত্যু নিশ্চিত করেছে দখলদার বাহিনী। উত্তর গাজা উপত্যকায় যুদ্ধ সম্পর্কিত অপারেশনাল দুর্ঘটনার অজুহাত দিলেও জানা গেছে নর্দার্ন ব্রিগেডের ১৯ বছর বয়সী কমব্যাট ইঞ্জিনিয়ারিং সৈনিক সার্জেন্ট ইয়ার এলিহেও রাতে প্রতিরোধ বাহিনীর হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী ঘটনার তদন্তের কথা বললেও প্রতিরোধের দাবি এর পেছনে বড় ভূমিকা রাখছে। খান ইউনিসে রকেটের আঘাতে ২ সেনার মৃত্যু। শুধু উত্তর গাজাই নয়, দক্ষিণ গাজার খান ইউনিসেও ইসরায়েলি বাহিনীর উপর নেমে এসেছে আঘাত। ইসরায়েলি গণমাধ্যম সূত্রের খবর, ট্যাঙ্ক বিরোধী রকেটের আঘাতে গোলানি ব্রিগেডের ২ সৈন্য নিহত হয়েছেন। গাজার প্রতিরোধ বাহিনী যে কতটা তৎপর তা এই ঘটনা থেকেই স্পষ্ট। গাজায় নিরাপত্তা ঘটনার ঘন ঘটা। গাজা উপত্যকা জুড়ে অন্তত ৪টি নিরাপত্তা ঘটনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ২টি বেইত হানুন এবং একটি খান ইউনিসে ঘটেছে। চতুর্থ ঘটনাটি তদন্তাধীন। ইসরায়েলি গণমাধ্যম একটি খুবই কঠিন ঘটনার কথা উল্লেখ করেছে, যা সমাধান করতে ৫ ঘন্টা সময় লেগেছে। কিন্তু সামরিক মিডিয়া ব্ল্যাকআউটের কারণে বিস্তারিত জানা যায়নি। এতে বোঝা যায় গাজার পরিস্থিতি কতটা জটিল এবং ইসরায়েলি বাহিনী কতটা চাপে আছে। প্রতিরোধ বাহিনীর পাল্টা জবাব, মর্টার হামলা ও ড্রোন আটক। এদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড দক্ষিণ গাজা উপত্যকার আল সাতার এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর ওপর মর্টার শেল হামলা চালিয়েছে। এই হামলার পর ইসরায়েলি গণমাধ্যম খান ইউনিসে খুবই কঠিন ঘটনা এবং হেলিকপ্টার থেকে প্রচণ্ড গুলিবর্ষণের খবর দিয়েছে। আল কাসাম ব্রিগেড নীর ইজ্জাক এবং মিফতাহিমের বসতিগুলোতেও হামলা চালিয়েছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল আকসা ব্রিগেড ও উত্তর খান ইউনিসের ৫ নম্বর স্ট্রিটে দখলদার সৈন্য ও যানবাহনের ওপর ভারী মর্টার হামলা চালিয়েছে। শুধু তাই নয়, তাদের যোদ্ধারা খান ইউনিসের ওপর গোয়েন্দা অভিযান চালানোর সময় একটি ইসরায়েলি ইভো ম্যাক্স ড্রোনও আটক করেছে। এটি নিঃসন্দেহে ইসরায়েলি বাহিনীর জন্য একটি বড় ধাক্কা, কারণ এর মাধ্যমে তাদের গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিরোধ অভিযান জোরদার, ইসরায়েলি জানে আঘাত। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো গাজায় ইসরায়েলি যানবাহন লক্ষ্য করে একাধিক সফল অভিযান চালিয়েছে। আল কুদস ব্রিগেড খান ইউনিসের উত্তরে একটি ইসরায়েলি কমান্ড ও কন্ট্রোল সদর দপ্তরে রকেট হামলা চালিয়ে সরাসরি আঘাত হেনেছে। তারা পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের সামরিক শাখার সাথে যৌথভাবে পশ্চিম আল সাতার এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর মর্টার হামলা চালিয়েছে। আল কাসাম ব্রিগেড খান ইউনিস শহরের আল মুজাম্মা আল ইসলামী স্ট্রিটে একটি ইসরায়েলি সামরিক যানে ইয়াসিন 105 শেল দিয়ে হামলা চালায়। এই হামলায় যানটিতে আগুন ধরে যায় এবং হতাহতদের সরিয়ে নিতে হেলিকপ্টার নামাতে হয়। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গাজা উপত্যকার অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীর ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, যার ফলে ইসরায়েলি সামরিক বাহিনীর হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এই চলমান আল আকসা ফ্লাড অভিযান ইসরায়েলি বাহিনীর জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।